করোনা সংক্রমণের রেকর্ডের দিনে ২০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ল ৩২,০০০। সোমবার পবিত্র ঈদ উল ফিতর, মসজিদেই হবে ঈদের জামাত, দূরত্ব মেনে নামাজ আদায়ের পরামর্শ। সামাজিক দূরত্ব উপেক্ষা করে ঈদযাত্রা, মার্কেট দোকানে ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক পর্যবেক্ষণে করোনা পরিস্থিতি, ভাবনার ভুলে জনগণ, দেশকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম। ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অনেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও দীপ্তমান বঙ্গবন্ধু, জুলি ও কুড়ি পদকে ভূষিত হওয়ার ৪৭তম বার্ষিকী। করোনা সংক্রমণের নতুন রেকর্ডের দিনে মারা গেছে ২০ জন। ১,৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা এখন ৩২,০৭৮ আর মোট মৃত্যু ৪৫২। নতুন করে সুস্থ হয়েছেন ২৯৬ জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কোভিড-19 বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তুলে ধরা হয় নানা পরিসংখ্যান। ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১০,০০০-এর বেশি। এতে আক্রান্ত শনাক্ত হয়েছে ১,৮৭৩ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০-এর উপরে। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৮৭৩ জনকে এবং এ পর্যন্ত ৩২,০৭৮ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং এ পর্যন্ত ৪৫২ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ২৯৬ জন এবং এ পর্যন্ত ৬,৪৮৬ জন। মৃত্যুর বিশ্লেষণ তুলে ধরে জানানো হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.22%, আর মৃত্যুর হার ১.৪১%। ১৫ জন হসপিটালে মৃত্যুবরণ করেছেন, ৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং ১ জন মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন। স্থানভেদের বিশ্লেষণে ঢাকা ডিভিশনের মধ্যে ৪ জন, চট্টগ্রামে ৮ জন, রংপুর ২ জন, ময়মনসিংহে 2 জন, রাজশাহীতে 2 জন, সিলেটে 1 জন এবং খুলনায় 1 জন। ব্রিফিংয়ের শুরুতেই টেলিমেডিসিন সেবা সহ স্বাস্থ্যসেবা দেয়ায় ধন্যবাদ জানানো হয় চিকিৎসক সংগঠনগুলোকে। আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ঘরে বসে চিকিৎসা নেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিপুল সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ঈদ উল ফিতর উদযাপন হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 25শে মে 2020 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাল্লাহ। মাঠে কিংবা ময়দানে নয়, এবার ঈদ জামাত হবে মসজিদে। জামাতে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অতিরিক্ত চাপ এড়াতে কয়েক ধাপে জামাত আয়োজন করেছে মসজিদগুলো। রাখা হয়েছে জীবাণুমুক্ত হবার ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আসে আনন্দ উৎসব হয়ে। ঈদ জামাতে মিলিত হয় কাঁধের সঙ্গে কাঁধ। আলিঙ্গনে দূর হয় ঈর্ষা, হিংসা। চারদিকে প্রসারিত হয় সাম্য ও ভ্রাতৃত্বের বোধ। শতাব্দীর ইতিহাসে এবারের ঈদ ভিন্ন রকমের। বিশ্ব মহামারী করোনার বিরূপ প্রভাব সর্বত্র। এর প্রভাবে মুসলিম উম্মার মিলনমেলা ঈদগাহ থেকে যাচ্ছে মসজিদে। সীমিত আকারে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। আবেগের কারণে নিজে অথবা অন্যকে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নেই। আমরা নিজ নিজ মসজিদে, নিজ নিজ মহল্লার মসজিদে আমরা ঈদের নামাজ
আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এর মাঝেই বরকত দান করবেন, কল্যাণ দান করবেন। অন্যের সাথে কোলাকুলি অবশ্যই আমাকে পরিহার করতে হবে, কারণ আমার একটা কোলাকুলি হতে পারে আমার অথবা আমি যার সাথে কোলাকুলি করছি তার বিপদের কারণ হতে পারে, অথবা আমার পরিবার পরিজনের বিপদের কারণ হতে পারে। সামাজিক দূরত্ব মেনে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত জায়নামাজ ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় ঈদগাহে এবছর কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। সারা দেশেই যত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তো মসজিদে হবে। তো ঢাকাতেও আমাদের কেন্দ্রীয় মসজিদে এবং অন্যান্য মসজিদে নিজ নিজ এলাকার মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে সবাই সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবেন। এবারই ভিন্ন চিত্র জাতীয় ঈদগাহ ময়দানে, প্রস্তুতিহীন শূন্য মাঠ। ঈদের ঠিক আগ মুহূর্তে জাতীয় ঈদগাহের এমন চিত্র কেউই ভাবেননি, যেখানে 2 মাস আগে থেকেই প্রস্তুতি চলে ঈদের জামাতের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার সর্বোচ্চ সংক্রমণের দিনেও রাস্তাঘাটে মানুষের ভিড়। ঈদের কেনাকাটায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ঢাকা ছাড়তে বিধিনিষেধ তুলে নেয় ঝুঁকি মাথায় নিয়ে ঈদযাত্রায় বহু মানুষ। এক্ষেত্রে সামাজিক দূরত্ব মানার বিষয়টি ভীষণ উপেক্ষিত। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারীর দুঃসময়ে করোনার্থী ঈদ। রাজধানীর সড়কে দিনভর ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। রাস্তায় মানুষের ভিড়ও নেহায়েত কম নয়। সংক্রমণ রোধে সাধারণ ছুটি আছে, তবে ঢাকা ছাড়তে নিষেধাজ্ঞা উঠেছে। ঝুঁকি আছে জেনেও ঈদ উদযাপন করতে বাড়ির পথে অনেকেই। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার পথে তাই মানুষের ঢল। এই চিত্র টঙ্গী ব্রিজ এলাকার। পরিস্থিতি নিউট্রালে, কারণ যেহেতু 21 জন 20 জন এটা মোটামুটি একটা স্বাভাবিক মেট্রোর চাইতেও বেশি হয়। এই যে যাচ্ছি এটা তো আমাদের জন্য ক্ষতি করে। পুলিশের উপস্থিতি থাকলেও দূরত্ব নিশ্চিতে ছিল না কোনো তৎপরতা। রাজধানীর গাবতলীর চিত্র একই রকম। গণপরিবহন নেই, তাই ঝুঁকি নিয়ে ভাড়া করা গাড়িতে ঈদযাত্রা। কি অনেকদিন আসছি তো ভালো লাগে না, তো এই কারণেই চলে যাচ্ছি। আবার ব্যাচেলর থাকি, তো মনে করেন এখানে আমাদের তেমন কেউ নেই। ঈদে মনে করেন ফ্যামিলির সাথে থাকতে হবে। করোনা সংক্রমণ বাড়লেও গ্রামের বাড়ি যেতে শত কারণ দেখাচ্ছেন ঘরমুখা মানুষেরা। তবে মন মানছে না, কারণ বাড়িতে মা বাবা আছে, মেয়ে আছে। যাওয়া ঠিক না, তারপরেও যাচ্ছি। এখন রাস্তায় বের হয়ে গেছি, ফিরে তো আর যাওয়া যায় না। পুলিশ বলছে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দিকে যাওয়ার পরে হয়তো একজনকে তুলে নিল, এখন সেটা তো আমি আর মনে করেন প্রতিটা গাড়ি বা গাড়ি করতে পারবো না। ঈদের আগে কেনাকাটায় ভিড় বেড়েছে, তবে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। মহাসড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ তুলে দেয়ায় গাজীপুরে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন বন্ধ থাকলেও পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও ঘরে ফেরা মানুষের ঝল। ঢাকা থেকে পায়ে হেঁটে, রিকশা, ভ্যান সহ বিভিন্ন পথে মানুষ এসে ভিড় করছে শিমুলিয়া ঘাটে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ তুলে নেয় গাজীপুরে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ। গণপরিবহন না থাকায় ট্রাক, পিকআপ ও অটোরিকশা চড়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন তারা। ফেরিঘাটগুলোতে ঘরমুখী মানুষের ভিড়। সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় শুরু হয়। ভাড়ায় চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস, অটো, টেম্পু, রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছে মানুষ। ভাড়া গুনতে হচ্ছে 4 থেকে 5 গুণ বেশি। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলায় যাচ্ছে মানুষ। লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে অগণিত মানুষ। ফলে বজায় থাকছে না সামাজিক দূরত্ব। ছোট বড় 14টি ফেরি চলাচল করছে এই রুটে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশ যখন করোনার কঠিন সময় পার করছে, তখন সরকার প্রধান কি ভাবছেন, কি বা করছেন? নিশ্চয়ই প্রশ্নটি অনেকের।
সংক্রমণের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনার মূলেই দেশের জনগণ। তাই তো মানুষকে সচেতন করা থেকে শুরু করে সাধারণ ছুটিতে কষ্টে থাকা অসহায়দের পাশে থেকেছেন তিনি। ভুলে যাননি মধ্যবিত্তদেরও, যারা কোনো কিছু চেয়ে হাত পাততে পারেন না। দেখতে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকেও। আবার শিল্প বাঁচিয়ে অর্থনীতির স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেদিকেও নজর আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাঙালি যখন জাতির পিতার জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখনই বিশ্ব মহামারী করোনার কালো ছায়া ঘিরে ধরে বাংলাদেশকেও। সব প্রস্তুতি থাকার পরও মুজিব বর্ষের মূল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠান প্রচার করা হয়। একেবারে শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেয় শেখ হাসিনার সরকার। কারণ বাবার মতোই তার ভাবনার মূলেও দেশ ও দেশের মানুষ। স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ মানুষকে সচেতন করার কাজটিও শুরু করেন তিনি। সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। একেবারে শুরু থেকেই কষ্টে থাকা কর্মহীনদের পাশে থেকেছেন সরকার প্রধান। দলের নেতাকর্মীদেরও তাদের পাশে থাকতে নির্দেশ দেন। তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে শুরু থেকেই নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন তিনি। কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন। রেশন কার্ডের সংখ্যা আরও ৫০ লাখ বাড়িয়ে ১ কোটি করা হয়েছে। একটা পরিবার যদি ৪ সদস্য বা ৫ সদস্য বিশিষ্ট হয়, তো আপনারা মনে করেন যে প্রায় ৫ কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার পাঠিয়েছেন। মাদ্রাসাগুলোতেও অনুদান দেয়া হয়েছে। যারা কোনো ভাতা পান না সেরকম ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে মোবাইল সেবার মাধ্যমে ২৫০০ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ২ মাসে ৬টি ভিডিও কনফারেন্সে ৫৮টি জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে গোটা দেশের চিত্র জানার চেষ্টা করেছেন। করোনার কারণে শ্রমিক সংকটে বোরো ধান তোলা নিয়ে যখন সংশয়, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশেই মাঠে নামে ছাত্রলীগ। এছাড়া হাওরে কৃষি শ্রমিক পাঠাতে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। কৃষিতে প্রণোদনার পাশাপাশি আমন বীজ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুরু থেকেই স্বাস্থ্য খাতের দিকে নজর রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নজরদারির কারণেই দ্রুততম সময়ে কেটে গেছে করোনা পরীক্ষার কিট সংকট, বেড়েছে ল্যাবের সংখ্যা ও পরীক্ষার পরিধি। অর্থনীতিকে বাঁচানোর কৌশলও আঁটতে হচ্ছে সরকার প্রধানকে। এরই মধ্যে কয়েক ধাপে ১,০১,০১৭ কোটি টাকার ১৮টি প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। কেউ কষ্ট করুক সেটা আমি চাই না, সকলে কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব। এত কিছুর পরও সামাজিক দূরত্ব বজায় রেখে গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। বাজেট নিয়েও একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী একে শতাব্দীর ভয়াবহ সংকট হিসেবে আখ্যা দিয়ে মোকাবেলা করার আহ্বান জানান। এর আগে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। রিকোয়েস্ট অল অফিশিয়ালস টু কন্টিনিউ দিস ডায়ালগ। করোনা মোকাবেলায় তার নেতৃত্বের প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। সবচেয়ে কঠিন এই সময়ে এক মুহূর্তও বসে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকে রাত পর্যন্ত জনগণের জন্যই কাজ করছেন তিনি। পবিত্র রমজান মাসে রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করছেন বাংলার মানুষের জন্য। সব হারিয়ে এ বাংলার মানুষকেই যে তিনি আপন করে নিয়েছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। করোনা মহামারীতে সক্রিয় আছে বেশ কটি মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও কঠিন এই সময়ে কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, স্থানীয় সরকার সহ বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগ। সরকারি মন্ত্রীরা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্যই দিনরাত পরিশ্রম করছেন। রাষ্ট্রের সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে মন্ত্রণালয়গুলো সক্রিয় রয়েছে। আরও জানাচ্ছেন জেউ জুবায়ের।
করোনা মহামারীতে সবকিছুই অচল, সাধারণ ছুটিতে ঘরবন্দি মানুষ। করোনা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে কাজ করছে সরকার। সবকিছুর উপরই নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার আশেপাশে কেউ যদি দরিদ্র থাকে তাদের পাশে দাঁড়ান। করোনা সংকট শুরুর দিক থেকেই সরকারের বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগ খোলা আছে। জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খারাপ লাগে, আমরা ডাক্তারের পরামর্শ নেব, দেরি করব না। করোনা সংকটে শুরু থেকেই তৎপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। করোনা মহামারীর মাঝে ঘূর্ণিঝড় আম্পানও বেশ ভালোভাবেই মোকাবেলা করেছে মন্ত্রণালয়। 14,636টি আশ্রয়কেন্দ্র। ভীষণ তৎপর জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিতে কাজ করার পাশাপাশি ত্রাণ তৎপরতা এবং অনিয়মের ব্যাপারে নজরদারি ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। করোনা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দায়িত্বগুলোকে বন্টন করে দিয়েছে। কঠিন এই সময়ে তৎপর থাকতে হয়েছে কৃষি মন্ত্রণালয়কে। বোরো ধান কাটা, কৃষককে বীজ বিতরণ, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করা সহ নানা কাজে ব্যস্ত কৃষি বিভাগ। বীজ দিব, বিনামূল্যে সার দিব এবং অন্যান্য সহযোগিতায়। তথ্য পৌঁছে দিতে ভীষণ সক্রিয় তথ্যমন্ত্রী। প্রতিদিনই অফিস করছেন তিনি, জানাচ্ছেন নানা তথ্য। আজকে দেশে 2 মাসে একজন মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। ব্যস্ততা আছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। মন্ত্রী জানান, জনগণকে সেবা দেয় সরকারের ব্রত, সে কাজটি করছেন তারা। একটি আত্ম উপলব্ধি বোধ এসেছে যে আমাদের যিনি প্রধান, তিনি যে পরিমাণ পরিশ্রম করছেন যে বয়সে এসে এবং সরকার প্রধান হয়ে, তাহলে আমরা কেন নিজেদেরকে শুধু আটকে রেখে নিজের ভালো জায়গায় থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত থাকব। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ক্রান্তিকাল পার করবে বাংলাদেশ। নিদ্রাহীন অবস্থায় সারা দেশকে কিভাবে রক্ষা করা যাবে, করোনার থেকে জাতিকে রক্ষা করা যাবে, অর্থনীতির চাকাকে কিভাবে সচল রাখা যাবে, উৎপাদন প্রক্রিয়াকে অব্যাহত রাখা যাবে, মানুষকে কিভাবে করোনা ভাইরাস থেকে রক্ষা করা যাবে, সমস্ত বিষয়কে দেখভাল করছেন তিনি। যে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্লাবিত উপকূলীয় এলাকা ও নিম্নাঞ্চল, বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতি হয়েছে ফসলের। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে তাদের। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী 2 লাখ মানুষ। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেকে। মাছ, গবাদি পশু ও ফসল ভেসে যাওয়ায় চিন্তিত তারা। অবদার বাঁধ ভেঙে যে কয়রা উপজেলার প্রায় অর্ধাংশ লবণ পানিতে প্লাবিত। হাঁস, মুরগি সব চলে গিয়ে বাঁধটা মেরামত করে দেব। বেড়ি বাঁধ নির্মাণে কাজে নেমেছে সেনাবাহিনী। 1 সপ্তাহের মধ্যে বাঁধ নির্মাণের কথা জানালেন এই সেনা কর্মকর্তা। এখানে ইঞ্জিনিয়ার টিম আছে এবং আমাদের অন্যান্য লোকবল আছে এবং এটা দিয়ে আমরা আমাদের বেড়িবাঁধগুলো রিপেয়ারের কাজ আমরা অতি সত্বর শুরু করব। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ত্রাণ নয়, দরকার স্থায়ী বাঁধ। নতুন করে বাঁধ নির্মাণ করতে এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা দেয়া হয়েছে। টেকসই ভেড়িবাঁধ দিন, যে ভেড়িবাঁধ আফফান, সিডর, আইলা, মহাসেনে বুলবুলে কোনো ক্ষতি করতে না পারে, আমার মানুষেরা যেন নিশ্চিন্তে এই অঞ্চলে বসবাস করতে পারে, সেই ব্যবস্থাই আমরা চাই। বরিশালে পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানের মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। 6000 হেক্টর ফসলি জমি পানিতে প্লাবিত। তবে ঝড়ের আগে 90% বোরো ধান ঘরে তোলায় আংশিক ক্ষতি হয়েছে। মুগডাল পৌঁছালাম প্রায় 12-10 জায়গায়, 8-10 জায়গায় চলে গেছে। এরপর দাইয়া দেবাক যে পুঁইশাক করছি, হ্যাঁ প্রায় 10 চলে গেছে। এরপর পাট পৌঁছালাম, পাটও চলে গেছে। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি খামারিদের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক প্রণোদনা দেয়া হবে। যারা মৎস্যজীবী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মাছ চাষি যারা, তারা সঠিক সময় তার ক্ষতিপূরণ পাবে। বরগুনায় 121টি মাছের খামার ও চিংড়ি ঘের তলিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে 20 মেট্রিক টন মাছের ক্ষতির কথা জানান জেলা মৎস্য অধিদপ্তর। বন্যায় ছুটে যাওয়ার পর মাছ দুই একটা মাছ আছে, আর বাকি মাছ নদীতে চলে গেছে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গেছে এবং তার আনুমানিক বর্তমান বাজার মূল্য 30 লক্ষ টাকা।
বাগেরহাটে রয়েছে ৭৮,১০০টি মাছের ঘের। এর মধ্যে রামপাল, মোংলা সদর, মোরেলগঞ্জ ও শরণখোলাতে মাছের ঘেরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পাবনায় ঘূর্ণিঝড়ে লিচু ও আমের ক্ষতি হয়েছে অনেক বেশি। রত্না জামান, ২১শে টেলিভিশন। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনা মোকাবেলায় সমন্বয়হীনতার অভিযোগ, সুজনের আলোচনায় স্বাস্থ্য খাতের সমালোচনা। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসসালম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর রাতেই জানাজা শেষে পটিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোর্শেদুল আলম এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক ছিলেন। তিনি ছিলেন এসসালম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান। এসসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ ১২ ভাই বোনের মধ্যে মোর্শেদুল আলম সবার বড় ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, মেহেরপুর ও জয়পুরহাটে ৪ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীর মিশন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন নামে পুলিশের এক এসআই এর মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে করোনা উপসর্গ নিয়ে ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন ও জয়পুরহাটে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত ২ নারী সহ আরও ৪ জন গার্মেন্টস কর্মী আক্রান্ত হন। নাটোরে নতুন ৩ জন সহ মোট আক্রান্ত ৫১ জন। পাবনায় নতুন ৫ জন সহ আক্রান্ত ৩১। নেত্রকোনায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংকার সহ আরও ২২ জন শনাক্ত। গাজীপুরে নতুন ৪৩ জনের করোনা শনাক্ত, সুস্থ হয়েছেন ২২ জন। বরিশালে নতুন ১২ জন সহ মোট শনাক্ত ১৩৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড থেকে একজন আক্রান্ত পালিয়ে গেছে। নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে তিনি ঈদের আগে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপকূলের মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জীবন বাঁচানো এখন অগ্রাধিকার, আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হবে। আর এজন্য প্রয়োজন জীবন ও জীবিকার মাঝে সুসমন্বয়। এ সমন্বয় সাধনে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। দুর্যোগের অমানিসা মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সাথে রয়েছেন। করোনা মোকাবেলায় সমন্বয়হীনতার অভিযোগ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের অনলাইন আলোচনায় অংশ নিয়ে বক্তারা স্বাস্থ্য খাতে সমালোচনা করেন। পরিকল্পিতভাবে না এগুলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে করোনা মোকাবেলায় করণীয় বিষয়ক এই অনলাইন গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বক্তারা স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। আমাদের দেশে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না। বিনা চিকিৎসায় ১২২ জন মানুষ মারা গেলেও মানবাধিকার কমিশনের ভূমিকায় হতাশা প্রকাশ করেন কেউ কেউ। শ্রীলঙ্কা যেখানে টেস্ট করতেছে প্রতি লাখে ২২৯, পাকিস্তান যেখানে ২০২, ইন্ডিয়া যেখানে ১৯৭, বাংলাদেশ সেখানে টেস্ট করছে ১৩৬। আমরা কখনো ভাবিনি যে গরিবের আইসিইউ দরকার হতে পারে। আমাদের চিকিৎসা ব্যবস্থায় এই দিকটা মনোযোগ দিতে হবে। দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখনই পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করতে না পারলে বড় বিপদ দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এখন আমাদের যে লজিস্টিক সাপোর্টটা, সেই লজিস্টিক সাপোর্টটা সরকার দিতে হবে এবং যারা দিতে পারে, যে কর্পোরেট হাউসগুলো আছে, যাদের পয়সা আছে, তাদের দিতে হবে। এভাবে যদি আমরা না নামি, আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে আমাদের এখানে আবহাওয়া আমাদেরকে খাতির করবে, আমাদের এখানে ভাইরাসটা মিউটেট করে দুর্বল হয়ে গেছে,
যখন শুরু হবে নিউ ইয়র্ক শহরের মতো গণহত্যার মতো মানুষ হত্যা, তখন কিন্তু এই সমস্ত আমাদের মূল্যায়ন, সরকারের আত্মতৃপ্তি, আমাদের আলোচনা সব ভেস্তে যাবে। সরকারি প্রণোদনা যাতে যথাযথ ব্যক্তির কাছে পৌঁছায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন তারা। আনফরচুনেটলি এই প্রণোদনা প্যাকেজগুলি কিন্তু সব যারা শিল্পপতি, যারা ব্যবসায়ী, তাদের জন্য। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার দুঃসময়ে কষ্টে থাকা মানুষের সহায়তায় সাংগঠনিক উদ্যোগের সাথে আছে ব্যক্তি উদ্যোগও। ঈদের আগ মুহূর্তে ত্রাণ সহায়তার পাশাপাশি অনেকেই অর্থ সহায়তাও দিচ্ছেন। কেউ কেউ ইফতার বিলি করছেন ছিন্নমূল মানুষের মাঝে। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনাকালে আসছে রমজানের ঈদ। করোনার লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়ে পরিবার নিয়ে বিপাকে বহু মানুষ। একে তো আয় নেই, তার উপর ঈদ, তাই ত্রাণ নিতে দীর্ঘ অপেক্ষা। ঈদের কেনাকাটার খরচ বাঁচিয়ে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার এসএসসি 2001 ব্যাচের সংগঠন শতাধিক পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে। ক্যান্টনমেন্ট এলাকায় এই সহায়তা দেয় তারা। এবারে ঈদের কেনাকাটাতে উৎসর্গ করেছে করোনা দুর্গতদের সহায়তার পাশে দাঁড়িয়ে। এটা একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মোহাম্মদপুর গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় 500 পরিবারকে সহায়তা দিয়েছে ওই এলাকার 91 ব্যাচের শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগে সহায়তা করে স্বেচ্ছাসেবক লীগ। এই মহামারী অবস্থায় সারা পৃথিবী যখন আক্রান্ত, তখন আমাদের কিন্তু কোনো স্তরের লোকজন বসে নেই ঘরে। মিরপুর 10 এবং কালচি এলাকায় আলাদা দুটি ত্রাণ কর্মসূচি থেকে 2000-এর বেশি মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। যারা ক্ষুধার্ত, অনাহারে আছে, বিপদগ্রস্ত আছে, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো। আগারগাঁয়ে র্যাব সদস্যরা ভাসমান ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেয়। প্রায় শতাধিক মানুষকে ইফতার করায় তারা। একই এলাকায় ভাসমান শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন ওই এলাকার সংরক্ষিত আসনের কাউন্সিলর। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হওয়ার 47তম বার্ষিকী আজ। নিপীড়িত শোষিত বাঙালির অধিকার আদায়ের দাবিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। 9 মাসের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের মূলনীতি সবার সাথে বন্ধুত্ব, বিশ্ব শান্তি রক্ষায় অবদান রাখায় জাতির পিতা ভূষিত হয়েছিলেন জুলিও কুরি পদকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 52 ভাষা আন্দোলনের পথ ধরে পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালিকে পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীনতার পর জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষেই বঙ্গবন্ধু সরকারের অবস্থান। কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই ছিল বিদেশ নীতি। পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। 1972 সালের 10 অক্টোবর বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পর 1973 সালের 23 মে বাংলাদেশ জাতীয় সংসদের উত্তর প্লাজার উন্মুক্ত চত্বরে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয়। এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি। বঙ্গবন্ধু ছাড়াও জুলিও কুরি শান্তি পদক পেয়েছেন জওহরলাল নেহেরু, মার্টিন লুথার কিং, ফিদেল ক্যাস্ট্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভেদর আলেন্দে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, পাবলো নেরুদার মতো বরেণ্য ব্যক্তিরা। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মারিও কুরি ও পিয়েরে কুরি দম্পতির নামে 1950 সাল থেকে জুলিও কুরি শান্তি পদকের প্রচলন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
আবারও নিচ্ছে বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনা চিকিৎসায় নাভানার ভেন্টিলেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার ঘূর্ণিঝড় উপদ্রুত সাতক্ষীরার আলিপুর, দক্ষিণ আলিপুর, আলিপুর হাটখেলা এলাকায় নানা জনহিতকর কাজে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর 119 জন সদস্য। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেনিয়াবাতের দিক নির্দেশনায় মেডিকেল ইকুভেশন সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাহিনীর সদস্যরা দুর্গত মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠন সহ সকল ঘাঁটিতে 24 ঘণ্টায় প্রয়োজনীয় সহায়তার জন্য অফস্ট্রিম খোলা আছে। আত্মসমর্পণকারী 2 চরমপন্থীকে 50,000 টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে নড়াইল জেলা পুলিশের আয়োজনে এই চেক হস্তান্তর করা হয়। আত্মসমর্পণকারী 2 চরমপন্থী হল নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের শেখ মুরাদ এবং খড়িয়া গ্রামের শহীদ মিরাজ। এর মধ্যে শেখ মুরাদ উপস্থিত থাকলেও শহীদ মিরাজের পক্ষে স্ত্রী চেক গ্রহণ করেন। 2019 সালের 9 এপ্রিল পাবনা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 463 চরমপন্থী আত্মসমর্পণ করে। সে সময় তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নড়াইলে আত্মসমর্পণকারী 2 চরমপন্থীকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করা হয়। রংপুরে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলার ও 3 অটোচালক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2 জনকে আটক করেছে পুলিশ। রংপুরে চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদ পেয়ে পুলিশ খলিফাটারি এলাকায় অভিযান চালায়। পরে ডিলার সোহেলের কাছ থেকে জব্দ করা হয় 3 বস্তা চাল। এ ঘটনায় খাদ্য বিভাগ বাদী হয়ে মামলা করেছে। এছাড়াও বদরগঞ্জ এলাকা থেকে ত্রাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে 3 অটোচালককে আটক করা হয়। জব্দ করা হয় 2700 কেজি চাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারায় খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজির 143 বস্তা চাল সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার দুঃসময়ে নন ইনভেসিভ ভেন্টিলেশন নিয়ে এসেছে নাভানা গ্রুপ। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে ভেন্টিলেটর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে 50টি ভেন্টিলেটর দেওয়া হয়েছে, আরও 70টি বিভিন্ন হাসপাতালকে দেবে নাভানা। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেরই শ্বাসকষ্ট হয়, অনেকেই অক্সিজেনে ঠিক হয়, আবার কাউকে কাউকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখতে হয়। ভেন্টিলেটরের সাহায্যেই এই কাজটি করা হয়। দেশে সংকট আছে ভেন্টিলেটরের। করোনার সংক্রমণ যখন বাড়ছে তখন চাহিদাও বাড়ছে ভেন্টিলেটরের। সংকটময় মুহূর্তে ঢাকার বাইরের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ভেন্টিলেটর দিচ্ছে নাভানা গ্রুপ। নন ইনভেন্সিভ ভেন্টিলেশন এনআইভি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে 11টি হাসপাতালকে বিনামূল্যে 50টি ভেন্টিলেটর দিয়েছে তারা। বাংলাদেশে যেটা হচ্ছে যে হাসপাতালগুলোতে সেরকম পরিমাণ আপনার ভেন্টিলেটর নেই। এটার জন্যই আমরা কিছু আপনার পোর্টেবল এনআইভি বাইপাপ ভেন্টিলেটর নিয়ে আসি, যেটা মানুষকে আপনার এই করোনার টাইমে সাপোর্টটা দিবে। এবং আমাদের সামনে আরও ইচ্ছা আছে আরও 60-70টা নিয়ে আসার, এবং এটাও সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করব। ভেন্টিলেটরটি যথেষ্ট কার্যকর বলে দাবি করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই ধরনের পেশেন্টের লাংসে যেহেতু এফেক্ট করে, তো আমাদের এই মেশিনটা প্রথমে আপনাকে ভেতরে প্রেশার দিবে, প্রেশার দিয়ে ক্লিন করে আবার প্রেশারটা দিয়ে সুন্দর করে বের করে নিয়ে আসবে। বড় মেশিনের থেকে ছোট মেশিনের এই সুবিধাটা আছে যে আপনি এটাকে খুব দ্রুত ক্লিন করে ফেলতে পারবেন। জাস্ট একটা চেম্বার থেকে আপনি পানিটা বের করবেন, বের করে ক্লিন করে আবার বসিয়ে দিলেন, রান করলেন, প্লাগ অ্যান্ড প্লে। সারা বিশ্বেই ভেন্টিলেটরের চাহিদা আছে। সংকটকালীন সময়ে নাভানা গ্রুপের এই উদ্যোগ ঢাকার বাইরের শহরগুলোতে করোনা চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখবে। যার শ্বাসকষ্ট বেশি তাকে সে বেশি প্রেশার দিবে, যার শ্বাসকষ্ট কম সে নরমাল প্রেশারের মধ্যে থাকবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দক্ষিণ আমেরিকা করোনা মহামারীর নতুন কেন্দ্র, বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 3,40,000। এবারে খেলার খবর। করোনা ভাইরাসের প্রভাবে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল মেক্সিকোর পেশাদার ফুটবলের আসর লিগ MX। মার্চের মধ্যভাগে লিগ বন্ধ হওয়ার আগে 10 রাউন্ডের খেলা হয়েছিল। এরপর আর শুরু করা যায়নি খেলা। মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত লিগ বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই ঘোষণার 2 দিন আগে সান্তোস লাগুনার 8 জন খেলোয়াড়ের করোনা ভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল মেক্সিকান ফুটবল ফেডারেশন। তবে আক্রান্ত কারো নাম প্রকাশ করেনি তারা। এদিকে লিগে 22 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ক্রুশ আজুল ক্লাব। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণের রেকর্ডের দিনে 20 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ল 32,000। সোমবার পবিত্র ঈদ উল ফিতর, মসজিদেই হবে ঈদের জামাত, দূরত্ব মেনে নামাজ আদায়ের পরামর্শ। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ঈদযাত্রা, মার্কেট দোকানে ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক পর্যবেক্ষণে করোনা পরিস্থিতি, ভাবনার মূলে জনগণ, দেশকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম। ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অনেকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।